বন্ধুরা কল্পনা করুন একটু, একটা দেশ তার বাজেটের প্রায় 40% খরচ করছে শুধু যুদ্ধের পেছনে। কি মারাত্মক কথা! এটা কোনো সিনেমার গল্প নয়, এটা আজকের রাশিয়ার একদম চরম বাস্তবতা। পুতিন কিভাবে এই বিশাল যুদ্ধের খরচ চালিয়ে যাচ্ছেন? পশ্চিমা নিষেধাজ্ঞা কি আসলেই কাজ করছে, নাকি পুতিনের হাতে এমন গোপন অস্ত্র আছে যা আমরা দেখতে পাচ্ছি না? খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিন অনুষ্ঠানের আজকের এই ভিডিওতে আমরা জানবো পুতিন যুদ্ধ অর্থনীতির পুরো সিস্টেমটা, যেখানে আছে ছায়া জাহাজ, বিশাল ট্যাক্স বৃদ্ধি আর এক অবিশ্বাস্য অর্থনৈতিক জুয়া। তাহলে চলুন শুরু করা যাক পুতিনের যুদ্ধের অর্থায়ন, লুকানো সত্যের পেছনের গল্প। প্রথমেই জানা যাক পুতিনের এই যুদ্ধের খরচ আসলে কতটা বিশাল। 2024 সালে রাশিয়ার মিলিটারি খরচ হয়েছে প্রায় 14.7 ট্রিলিয়ন রুবল। এটা তাদের জিডিপির প্রায় 10%। এখন প্রশ্ন হলো, এই টাকা আসছে কোথা থেকে? মজার ব্যাপার হলো, পুতিন একটা বাজেট ম্যাজিক দেখিয়েছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো থেকে টাকা কেটে সব ঢেলে দিয়েছেন কোথায়? প্রতিরক্ষা খাতে। 2019 থেকে 2021-এর তুলনায় যে অতিরিক্ত 10 ট্রিলিয়ন রুবল খরচ বেড়েছে, তার সবটাই গেছে সেনাবাহিনীর পেছনে। স্বাভাবিক কথা, একটা দেশ এত বড় একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছে প্রায় 4 বছর ধরে, তাদের তো খরচ বাড়াতেই হবে। এটা এমন যেন আপনি আপনার সন্তানের পড়াশোনার চিকিৎসার বাজেট কেটে নিয়ে নতুন গাড়ি কিনলেন, ভবিষ্যতে বিক্রি করে বর্তমানে যুদ্ধ চালাচ্ছেন পুতিন। এখন আসে আসল মজার ব্যাপারে, ছায়া জাহাজের গল্প। পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, দাম সীমা একেবারে বেঁধে দিয়েছে, ব্যারেল প্রতি $60। এটা বললে ভুল হবে, বলতে হবে যে কি বাজারে যে দাম থাকবে তার অর্ধেকে দাম এই তেল বিক্রি করতে হবে। কিন্তু পুতিন কি করলেন জানতে চান? পুতিন করলেন, তিনি তৈরি করলেন একটা ছায়াবহর, মানে একটা গোপন জাহাজ নৌবহর, যাকে অনেকে রাফেল বলে থাকে। কল্পনা করুন, 435টি পুরনো জাহাজ কিনে নেওয়া হয়েছে। এই জাহাজগুলোর 85% বয়স প্রায় 15 বছরের বেশি। এরা রাশিয়ার 70% তেল পরিবহন করছে। তার মানে 100%-এর মধ্যে 70% এরাই এই জাহাজগুলোর মাধ্যমে বিক্রি হচ্ছে। ক্রুড অয়েল এক্সপোর্টের 89% এই জাহাজেই রপ্তানি করা হয়। কিন্তু ফাঁকিটা কোথায়? এই জাহাজগুলো পানামা, লাইবেরিয়া, কুক আইল্যান্ডের পতাকা ব্যবহার করে। তাদের জিপিএস সিগন্যাল বন্ধ করে দেয় বা ভুয়া সিগন্যাল দেয়, নাম বদলায় বারবার, সমুদ্রের এক জাহাজ থেকে আরেক জাহাজের তেল স্থানান্তর করে। কোনো সঠিক ইন্স্যুরেন্স নেই। 2024 থেকে 25 সালে এই ছায়াবহর রাশিয়াকে অতিরিক্ত $9.4 বিলিয়নেরও বেশি আয় করে দিয়েছে। যদিও নিষেধাজ্ঞা ছিল, তেল বিক্রি হয়েছে $65 দরে, ক্যাপের চেয়েও বেশি। এখন প্রশ্ন হলো, এই তেল কিনছে কে? বন্ধুরা চলেন শুনে আসি। ইন্ডিয়া, রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা, 47% ক্রুড অয়েল তারা কিনে থাকে। তারপরে দ্বিতীয় স্থানে চীন, বৃহত্তম ক্রেতা, আর তুরস্ক হচ্ছে তৃতীয় অবস্থানে। মজার ব্যাপার হলো, এই দেশগুলো পশ্চিমের বন্ধু হওয়া সত্ত্বেও রাশিয়ার তেল কিনছে। কেন? কারণ তেল সস্তা আর তাদের অর্থনীতির জন্য দরকারি। আর এই তেল ট্রেড ম্যানেজ করছে কারা? মূলত ইউএই আর চীনের কোম্পানিগুলো। 2024-25 সালে ইউএইর অ্যাভেলেবল শিপমেন্ট ম্যানেজমেন্ট একাই 12%-এর মতো রাশিয়ান ক্রুড শিপমেন্ট হ্যান্ডেল করেছে। ব্যাপারটা এমন যে একদিকে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিচ্ছে, অন্যদিকে তাদের বন্ধুরা লুকিয়ে লুকিয়ে রাশিয়ার তেল কিনছে। এখন বড় প্রশ্ন, পশ্চিমের নিষেধাজ্ঞা কি আসলেই কাজ করছে? উত্তর হলো হ্যাঁ এবং না, দুইটাই। আপনি আলাদাভাবে হ্যাঁ না বলতে পারবেন না। যেখানে কাজ করছে সেটা হচ্ছে, জানুয়ারি 2025-এ যুক্তরাষ্ট্র 183টি জাহাজকে স্যাংশন দিয়েছে। ইউএই আর ইউকে মিলে আরও 156টি ট্যাঙ্কার ব্যান করেছে। এর ফলে ছায়াবহরের মানে ডার্ক ফিল্ডে 46% ক্যাপাসিটি কমে গেছে বা নষ্ট হয়ে গেছে। 2024-এর শেষের দিকে তেলের দাম কমে গেছে। এখন আমরা দেখব যেখানে এটা কাজ করছে না।
একটা জাহাজ ব্যান হলে নতুন আরেকটা কিনে ফেলছে রাশিয়া, দারুণ ব্যাপার। জাহাজ মালিকানা বদলাচ্ছে, নাম বদলাচ্ছে, মাত্র 10% শিপমেন্টে সঠিক ইন্স্যুরেন্স আছে। তারপর 2024 সালে তেল রেভিনিউ 2023-এর চেয়ে 5% বেড়েছে এবং 2025-এ সেটা 8% গিয়ে ঠেকেছে। মূল সমস্যা হলো সমন্বয়ের অভাব। ইউএস একটা জাহাজ ব্যান করলো, কিন্তু ইউই করলো না, তাহলে সেই জাহাজ ইউরোপে ঢুকে যেতে পারছে অনায়াসে। এখানেই পুতিনের ম্যাজিক কাজ করছে। এখন আসা যাক রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি, একটু তাদের অভ্যন্তরীণ অর্থনীতি কী রকম যাচ্ছে এই যুদ্ধকালীন অবস্থায়, বন্ধুরা একটু জেনে আসি। রাশিয়ার ভেতরে অর্থনীতি যেসব সমস্যা হচ্ছে, নাম্বার 1 মূল্যস্ফীতি, প্রায় 8 থেকে 9% দাম বাড়ছে দ্রুত। নাম্বার 2 সুদের হার, কেন্দ্রীয় ব্যাংক 21% পর্যন্ত সুদ বাড়িয়েছে। নাম্বার 3 রুবল দুর্বল, 2013 সালের $1 34 রুবল আর এখন 2025 সালে 103 রুবল। নাম্বার 4 শ্রমিক সংকট, লাখ লাখ পুরুষ যুদ্ধে গেছে বা দেশ ছেড়েছে। আমি রুবেল এবং ডলারের যেটা তারতম্য দেখালাম, এটা আসলে তেমন কাজ দিচ্ছে না, কারণ হচ্ছে রাশিয়া যাদের সাথে ব্যবসা করে, হোক সেটা ভারত, হোক সেটা চীন বা তুর্কি, তাদের সাথে কিন্তু স্থানীয় মুদ্রা ডলার না, স্থানীয় মুদ্রায় তারা এইসব ব্যবসা বাণিজ্য করে, তাই ও প্রভাবটা সেভাবে পড়ছে না। আর এর প্রভাব কি হচ্ছে, সাইবেরিয়ায় বাস চালানোর লোক নেই, খামারে মেয়েরা আইটি ওয়ার্কারদের মতো বেতন পাচ্ছে, হোটেল ওয়েটার পাওয়া যাচ্ছে না, সবাই তো যুদ্ধে যাচ্ছে। পুতিন কি করলেন, তিনি ট্যাক্স বাড়িয়ে দিলেন। ইনকাম ট্যাক্স 13% থেকে 22% পর্যন্ত, কর্পোরেট ট্যাক্স 20% থেকে 25%, ভ্যাট 20 থেকে 22%। মানে সাধারণ মানুষের পকেট থেকে টাকা তুলছেন যুদ্ধের জন্য। তবে এটা মেনে নিয়েছেন রাশিয়ার জনগণ, কারণ তাদের মাঝে দেশাত্মবোধ আছে, দেশের প্রতি ভালোবাসা আর ইউরোপের প্রতি ঘৃণা রয়েছে। এখন মজার ব্যাপার হলো, রাশিয়া একটা বিশাল ফাঁদে পড়ে গেছে নাকি, জানতে চান? চলুন জেনে আসি। পরিসংখ্যান দেখে মনে হচ্ছে অর্থনীতি ভালো। 2023-24-25 সালে ডিজিপি গ্রোথ 4 থেকে 6%, বেকারত্ব মাত্র 2.4%, মানুষের আয় বাড়ছে। কিন্তু আসল সত্য হলো এই গ্রোথ পুরোটাই যুদ্ধ খরচ থেকে। 5 লাখেরও বেশি কর্মী যোগ হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে। সোভিয়েত যুগের অস্ত্র ঠিকঠাক করে চালানো হচ্ছে, নতুন প্রযুক্তি আসছে না, কারণ পশ্চিমারা সব ব্যান করেছে। তবে এই ক্ষেত্রে চীন দারুণভাবে রাশিয়াকে সাহায্য করছে। চীনের প্রযুক্তি রাশিয়া যুদ্ধে ব্যবহার করছে। এটা এমন যেন একজন মাদকাসক্তের মতো স্টেরয়েড দৌড়াচ্ছে ম্যারাথন, যতদিন স্টেরয়েড আছে দৌড়াতে পারছে, কিন্তু শেষ হলে সব শেষ। এটা পশ্চিমারা বলছে, কিন্তু পুতিন নিশ্চয়ই এরও বিকল্প ভেবে রেখেছেন। বিশেষজ্ঞরা বলছেন 2025 সালে শরৎকাল নাগাদ রাশিয়ার তরল রিজার্ভ শেষ হয়ে যাবে। তখন পুতিনকে করতে হবে কঠিন সিদ্ধান্ত, হয় যুদ্ধ কমানো, নয়তো জনগণের জীবনযাত্রার মান আরও কমানো। এখন যে জিনিসটা আরও ভয়ানক তা হলো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি। এই ডার্ক ফিল্ডের জাহাজগুলো 72% বয়স, 15 বছরেরও বেশি, কোনো সঠিক ইন্স্যুরেন্স নাই, নিরাপত্তার মান একদম নিম্ন, যে কোনো সময় তেল ছড়াতে পারে। 2024 সালে ব্ল্যাক সিতে 2টো ট্যাঙ্কার দুর্ঘটনায় মারাত্মক তেল ছড়িয়েছে, এই শতাব্দীর সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয়। 2025 সালে ফ্রান্স আবার তাদের 2টি জাহাজ আটকও করেছে, সেই সময় কিছু তেল এই কৃষ্ণ সাগরে পড়ে গিয়েছিল। আরও ভয়ঙ্কর হলো এই জাহাজগুলো গুপ্তচর ভিত্তিতেও ব্যবহার হচ্ছে। ফিনল্যান্ড, এস্তোনিয়া বিদ্যুৎ কেবল কেটে দিয়েছে ইগল এস নামের একটি ট্যাঙ্কার। বাল্টিক সাগরে সাবমেরিন কেবল নষ্ট করার ঘটনাও ঘটছে বারবার। পুতিন এই ট্যাঙ্কার দিয়ে তার যুদ্ধের পলিসিও ঠিক করছে। এটা শুধু অর্থনৈতিক ব্যাপার না, এটা ইউরোপের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। ভবিষ্যৎ কি? তাহলে ভবিষ্যৎ কি হতে পারে? খারাপ দিক কি? 2025 সালে রাশিয়ার জিডিপি গ্রোথ হবে মাত্র 1%, এটা ধারণা করা হচ্ছে। মুদ্রাস্ফীতি থাকবে উচ্চ, শ্রমিক সংকট আরও বাড়বে, বাজেট ঘাটতি বাড়ছে 2.6%-তে। আর ভালো দিক পশ্চিমাদের জন্য কি? নিষেধাজ্ঞা ধীরে ধীরে কাজ করছে, ছায়াবহরের ক্যাপাসিটি কমছে, তেলের দাম কমছে, রাশিয়ার নতুন টেকনোলজি পাচ্ছে না। এটা হচ্ছে পশ্চিমাদের অ্যাজুম। বিশেষজ্ঞরা বলছেন পুতিনের কাছে আরও 12 থেকে 14 মাস টাকা, মানে 1 বছরের বেশি টাকা আছে বর্তমান গতিতে যুদ্ধ চালানো। তারপর তাকে বেছে নিতে হবে, হয় যুদ্ধ নয়তো জনগণের সুবিধা। কিন্তু সমস্যা হলো এই যুদ্ধ অর্থনীতি থেকে বেরিয়ে আসাও কঠিন। যদি হঠাৎ যুদ্ধ থেমে যায় কি হবে? ডিফেন্স ইন্ডাস্ট্রির লাখো মানুষ বেকার হয়ে যাবে, অর্থনীতিতে রিসেশন আসবে, রাজনৈতিক অস্থিরতা বাড়বে। এটা এমন একটা ফাঁদ যেখানে পুতিন ইচ্ছা করলেও সহজে বেরোতে পারবে না। তবে পুতিন এখান থেকে বের করার জন্য কৌশল এঁটে ফেলেছেন।
তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম, পুতিনের যুদ্ধ অর্থনীতি আসলে একটা জটিল সিস্টেম। নাম্বার 1, তেল রপ্তানি ছায়াবহরের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে এখনও বছরে $140+ বিলিয়ন আয়। নাম্বার 2, অভ্যন্তরীণ কর, সাধারণ মানুষের উপর কর চাপিয়ে ট্যাক্স বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি। নাম্বার 3, ভবিষ্যৎ বিক্রি মানে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বাজেট কেটে। নাম্বার 4, কেন্দ্রীয় ব্যাংক ম্যাজিক, রুবল ছেপে এবং সুদের হার কমিয়ে। কিন্তু এটা টেকসই নেই, এটা একটা অর্থনৈতিক জুয়া যেখানে জেতার চেয়ে হারার সম্ভাবনা বেশি। কিন্তু খেলোয়াড়টা যখন পুতিন হয় তখন জেতার সম্ভাবনাই বাড়িয়ে যায়। পশ্চিমের নিষেধাজ্ঞা পুরোপুরি সফল না হলেও কাজ করছে। সমস্যা হলো সমন্বয়ের অভাব। যদি ইউএস, ইউকে সবাই মিলে একসাথে কঠোর পদক্ষেপ নেয় তাহলে রাশিয়া আরও সমস্যায় পড়তে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যুদ্ধ শুধুই ব্যয়বহুল, শুধু টাকার হিসেবে নয়, মানুষের জীবন আর ভবিষ্যতের হিসাবেও। তবে পুতিনের মাথায় নিশ্চয়ই কোনো কৌশল আছে এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য। আপনার মতামত কি? পুতিন আর কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবেন? নিষেধাজ্ঞা কি শেষ পর্যন্ত কাজ করবে? কমেন্টে জানান। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউকে, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যে যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।